আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল জনতার দল পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান। উনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। উনি অনেক ব্যস্ত মানুষ, ওনাকে পাওয়াটা কঠিন, তারপর আমরা পেয়েছি, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আশা করি আপনি ধন্যবাদ। ভালো আছেন। জি, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সুপরিচিত, আপনি স্বনামধন্য এবং আমি আপনার ভক্ত। এটাও আমি মনে করি আমার একটা বিরল সুযোগ আপনার সাথে এই সাক্ষাৎকার দেয়া। সেই জন্য আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আহ জনাব শামীম কামাল, আমরা আসলে যে বিষয়টা নিয়ে আপনার শরণাপন্ন হয়েছে, আজকে অবশ্যই একটা স্পেশাল বিষয় আছে। আপনি এমনিতে একসময় সেনা কর্মকর্তা ছিলেন, তারপর এখন রাজনীতিতে আছেন। আপনার রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনার সঙ্গে আমার মোটামুটি পরিচয় হয়েছে এক জায়গায়। আমরা আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও আমার 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 বেশ আমাকে বেশ মানে কি বলবো আকৃষ্ট করেছে। এটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আজকে আমি আলোচনা করতে চাচ্ছি আপনার সেই সাবেক যে আপনার যে কর্মকাণ্ড, আপনি যে সেনা কর্মকর্তা ছিলেন দীর্ঘদিন এবং খুবই সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে আপনি অবসরে গিয়েছেন, ওই একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা দেখেছি যে গত এই নতুন সরকার আসার পর একদম সিনিয়র দুজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। এবং এই দুজনকে গ্রেফতারের পর সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, পুলিশ তাদের গ্রেফতার করেছে, ওনাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই যে গ্রেফতার দুটো হলো, ওনারা তো সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়ার পর অন্য অন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, একজন তো রাজনীতি করেছেন, এমপি হয়েছেন, তারপরে এখন এই যে গ্রেফতার হলো, এই গ্রেফতারের খবর যখন আপনি শুনলেন, আপনার কাছে কোনো মানে আপনি কি বিস্মিত হয়েছেন নাকি ভেবেছেন যে না, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল? জি, আপনাকে ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এই জন্যই বলবো। যখন সেনাবাহিনীর সাবেক দুইজন এত উচ্চপদস্থ অফিসারকে আইনের আওতায় আনা হয়, এবং এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এবং যেভাবে বাংলাদেশের 5ই আগস্টের পরে পট পরিবর্তনের পরে একটা নতুন সরকার আসলো, এবং এই নতুন সরকার এসে তাদের অতীত যে কর্মকাণ্ড, এই দুইজন কর্মকর্তার, সেনা কর্মকর্তার, সেখানে সুস্পষ্ট ভাবে কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এটা কতটুকু যৌক্তিক, আইনের শাসনের দৃষ্টিভঙ্গিতে এটা কতটুকু মানে সঠিক হয়েছে সেই প্রসঙ্গে আমরা যাব না। বাট তাদেরকে তাদেরকে ধরা, অ্যারেস্ট করার বিষয়ে সুস্পষ্ট কিছু অভিযোগ আছে, এটা সর্বজন বিদিত বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যেটা উদ্বেগ বা যেটা মানে অনেক কারণে আলোচনায় এসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মানে মিলিটারি অলিগার্কি একটা ধারা তৈরি হচ্ছে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আমি আমি এটা অনুমান করছি। এটা দেশের জন্য, সশস্ত্র বাহিনীর জন্য, সেনাবাহিনীর জন্য খুবই একটা মানে কি বলবো অশনি সংকেত বলে আমি ধারণা করছি। আপনি দেখুন, 1/11-এর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অলিগার্কি সব সময় ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে সামরিক অলিগার্কি, আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু খুবই ভয়ানক একটা পর্যায়ে চলে গেছে। এখন সেখানে এই দুইজন সিনিয়র অফিসারকে যে ধরা হয়েছে, তাদের সুস্পষ্ট অভিযোগ যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1/11-এর পরে যে আপনি যদি প্রধান কুশীলব চিন্তা করেন, যে আল মাসুদুদ্দিন আহমেদের, আমরা সে সময় কিছু ঘটনা বা কার্যক্রম, তার যে দায়িত্ব ছিল, তিনি 9 ডিভিশনের জিওসি থাকা অবস্থায় তিনি সে সময় 1/11-এর পরবর্তী সময়ে বড় দুইটি রাজনৈতিক দল এবং তাদের যে নেত্রী আছেন, তাদের বিরুদ্ধে যে দুর্নীতি বা তাদের যে বিভিন্ন
অন্যান্য কার্যক্রম সেটার কিন্তু তিনি মূল পরিচালক, নায়ক বা অনুঘটক হিসেবে কাজ করেছেন। হয়তোবা সে সময় যে সামরিক সরকার ছিল বা সামরিক সমর্থিত সরকার ছিল, তাদের নির্দেশনায় কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে সময় প্রধান দুইজন নেত্রী, বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী উভয়ই, তাদের বিরুদ্ধে কি মামলা হবে, তাদেরকে কিভাবে আটকাতে হবে, তাদেরকে কিভাবে শাস্তি দিতে হবে, কোথায় রাখতে হবে, পুরো বিষয়টাই কিন্তু মাসুদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে এটা সংগঠিত হয়েছে। তখন আচ্ছা, মানে একটু থামাই আপনাকে। এই যে আমার একটু জি জানতে আগ্রহ হচ্ছে যে 111 জি। এর ওই সময়টাতে তখনও তো আপনি সামরিক বাহিনীতে ছিলেন, তখন আপনার অবস্থানটা কোথায় ছিল? আপনি তখন মানে কোন পদে কোথায় কর্মরত ছিলেন? 111 2006-7 যদি ধরি, সে সময় আমি বাংলাদেশে ছিলাম মেজর অবস্থায়। আমি বিপসটে আমি কর্মরত ছিলাম। এর পরবর্তীতে আমি শান্তিরক্ষা মিশনে চলে যাই লাইবেরিয়াতে 2008-এ। জি, তো ঠিক আছে। আপনি এখন মানে ওই পয়েন্টটা বলেন, মাসুদুর চৌধুরীর ঘটনাটা বলেন। জি জি, তো সেখান থেকে এসে আমি 2000 মানে বিডিআর কার্নেজের সময় আমি পিলখানায় যোগদান করি এবং আমি কমান্ডিং অফিসার হিসেবে পিলখানাতে যোগদান করি। সো তারপর থেকে পুরো বিষয়টা আমার একেবারেই মানে সামনে অনেক কিছুই আমি দেখেছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, এখন কথা হচ্ছে যে মাসুদউদ্দিন চৌধুরীর ব্যাপারে সুস্পষ্ট কিছু অভিযোগ আমরা তখনও দেখেছি, ওনাদের কর্মকাণ্ড আমি দেখেছি মাসুদউদ্দিন চৌধুরী। কিন্তু জেনারেল মামুন খালেদের সাথে তখনও আমার পরিচয় হয়নি। বাট আমি 2009-10-এর সময় আমি ওয়ারকোর্স শেষ করার পরে আহ, আমার পোস্টিং হয় জেনারেল মামুন খালেদের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে। তারপর ও, থেকে যে ঘটনাগুলি ঘটে, এই ঘটনাগুলির আমি আমার সামনে ঘটেছে, আমি দেখেছি। কিন্তু এখানে খুব অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে আজকে জেনারেল মামুন খালেদকে আমি যেভাবে চিনি, আহ, সেটা কিন্তু ডিফারেন্ট। মামুন খালেদের আমি দুটো দুটো মানে রূপ বা আমি চরিত্রের কথা বলতে পারি। আমি তার সাথে দুবার চাকরি করেছি। তিনি আমাকে অত্যন্ত পছন্দ করেন। কিন্তু যে অভিযোগগুলি আজকে তার নামে এসছে, যেমন মইনুল রোড থেকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া, তারপরে জলশিরি আবাসনের টাকা আত্মসাৎ সহ যে কথাগুলি আমরা দেখছি, সে সময় আমি তার প্রিন্সিপাল স্টাফ অফিসার। মানে স্বভাবগত ভাবেই বা তান্ত্রিক ভাবে তার এই কাজগুলি কিন্তু আমার করার কথা, বা আমার সামনে হলেও কিন্তু খুবই সুস্পষ্ট একটা বার্তা আমি দিতে পেরেছি যে আমি এসবের সাথে নেই। এবং এর জন্য আমাকে মানে আহ, কিছুটা হলেও বঞ্চিত বা আমাকে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে, এবং সেটাই কিন্তু আমার চাকরি থেকে আমি স্বেচ্ছা অবসরে চলে গেছি, আমি রিজাইন করেছি আহ 2022 সালে। এটা কিন্তু অন্যতম কারণ এটা। তার মানে এই নয় আমি বলছি যে মামুন খালেদ আমার প্রতি কোনো অবিচার করেছেন বা কিন্তু এই যে পুরো একটা চক্র, মামুন খালেদ যে কাজটা সে সময় করেছেন বা যে কাজগুলি তখন হয়েছে, সেগুলিতে আমি সায় দেই নেই, সেটাই আমার চাকরি থেকে রিজাইন করার অন্যতম কারণ। কারণ পরবর্তী 10-12 বছর এটার ভোগান্তি আমার উপর দিয়ে গেছে। আমি উদাহরণ হিসেবে বলি, 2010 সালে আমি যখন ওয়ার্কফোর্স কমপ্লিট করলাম, আমাকে প্রথম পোস্টিং করা হলো র্যাবে। আমি র্যাবে যেতে চাইনি, আমি অস্বীকৃতি করেছি আমি র্যাবে যোগদান করব না। তো যাই হোক, সে কারণে আমার উপর ক্ষিপ্ত হয়ে গেলেন। তো মূলত এই সময় থেকে আপনার পুরা সেনাবাহিনী এবং আর্মির বিষয়গুলি সম্পূর্ণরূপে এক হাতে নিয়ন্ত্রণ করতেন জেনারেল তারেক সিদ্দিকী। এবং তার থেকে তার স্ত্রী লেডি ম্যাকবেথ, যাকে বলা হয়, উনি কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। কার প্রমোশন হবে, কে কোথায় থাকবে, কোথা থেকে কি ব্যবসা হবে না হবে, সবকিছু তিনি এককভাবে নিয়ন্ত্রণ করতেন। তো যাই হোক না কেন, 2010-এ আমি ওয়ার্কফোর্স কমপ্লিট করার পরে লজিস্টিক্স এরিয়াতে আমি GS1 হিসাবে আমি পোস্টিং যখন আমার হয়, তো GS1 হিসেবে আমার দায়িত্ব ছিল ঢাকা অঞ্চলের নিরাপত্তা। তারপর ঢাকা অঞ্চলে প্রায় 62 থেকে 67টা ইউনিট আছে, তাদের প্রশিক্ষণ, তারপরে তাদের মানে অপারেশন, সবকিছু আমার আমার আহ, আমার দপ্তরে বা আমার অফিসের মাধ্যমে করা হতো। তো এইটার মূল কমান্ডার ছিলেন জেনারেল মামুন খালেদ এবং আমি তার প্রিন্সিপাল স্টাফ হিসেবে কাজ করি। তো এর মধ্যে আমি যোগদান করার পরে
প্রায়শ উনি যখন তার অফিসে যেতাম তখন দেখতাম যে মইনুল রোডের বাসা ভাঙা নিয়ে আলোচনা হচ্ছে। তো প্রথম প্রথম দু একবার আমার দিকে ইঙ্গিত করে উনি বলেছেন যে তুমি কিছু জানো কিনা। তো আমি জেনেও না জানার ভান করে যখন দেখলাম যে আমার 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 মধ্যে কোনো উৎসাহ দেখলো না, তখন উনি কোনোদিনই আমাকে অন্যায়ভাবে কোনো আদেশ দেননি, এটা আমি নিশ্চিত। কিন্তু আমার সামনে বাকিরা অতি উৎসাহী হয়ে হোক বা আদেশ পালন করতে হোক এই কাজগুলি করেছেন। সো এই 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 বিষয়ের এটার শেষ হওয়ার সাথে সাথেই দ্বিতীয় বিষয় হলো আপনার জলসিঁড়ি আবাসনের নিয়ে যে গন্ডগোল, তখন এটা নিয়ে একটা মানে মানে আপনি বলতে চাচ্ছেন, আমি একটু ওই মনির রোডের বাসা ভাঙা নিয়ে বলি। বাসা ভাঙার ব্যাপারটা তো মূলত এসেছে, সিদ্ধান্ত হতে এসেছে একদম শীর্ষ পর্যায় থেকে। কিন্তু এই ভাঙার ক্ষেত্রে উৎসাহ প্রদানকারী এবং অতি উৎসাহী ভূমিকা যারা পালন করেছেন তাদের মধ্যে জেনারেল মামুন খালেদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই তো? আহ, এখন অতি উৎসাহ আহ, উনি ছিলেন কি নামে সে ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না, বাট ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা নিশ্চিত, বিকজ লজিস্টিক্স এরিয়া কমান্ডার যিনি থাকেন বিষয়টা তাকেই জি। সামলাতে হবে। এবং এই তার অধীনস্থ ছিলেন স্টেশন কমান্ডার এবং তার কিছু স্টাফ অফিসার, কিছু ইঞ্জিনিয়ার অফিসার। তো আমি যদি বলি যে হ্যাঁ, ওনার তত্ত্বাবধানে কাজটা হয়েছে এটা আমি দেখেছি, হুম, হুম, কিন্তু হুম, উনি হুম। অতি উৎসাহী ছিলেন কিনা এই বিষয়ে আমি যাব না। কারণ কি, আচ্ছা, জেনারেল আচ্ছা। মামুন খালেদের সাথে পরবর্তীতে আমি তখন এবং পরবর্তীতে যখন ওয়ার কোর্সের চিফ ইন্সট্রাক্টর বা ইন্সট্রাক্টর ছিলাম, তার সাথে কিন্তু ওনার সাথে আমার ঘন্টার পর ঘন্টা বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বিভিন্ন মানে ট্রেনিং এবং সামরিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং উনি আমাকে খুবই পছন্দ করতেন। সুতরাং আমি মামুন খালেদ, জেনারেল মামুন খালেদের এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কোনোদিন আমাকে উনি অন্যায়ভাবে কোনো কিছু বলেননি, বাট যা কিছু হয়েছে আমার সামনে হচ্ছে এবং কোনোদিন আমাকে উনি বলেন নাই তোমাকে এটা করতে হবে। আমাকে আমাকে দিয়ে মানে করাতে পারেনও নি, এবং আমি করতেও কোনো আগ্রহ প্রকাশ করিনি, কিন্তু এগুলি করার মতো লোক অনেকে ছিল। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেনারেল মামুন খালেদের দুটা রূপ। একটা হচ্ছে উনি অত্যন্ত প্রফেশনাল অফিসার, অত্যন্ত নলেজেবল অফিসার এবং ওনার অনেক উচ্চতর ডিগ্রি টিগ্রি আছে, এইটা হলো একটা পার্ট। আর একটা হচ্ছে যে আপনারা যেটা নিয়ে খুবই উৎসাহী বা আলোচনা করছেন, সেটা হচ্ছে ডিফারেন্ট পার্ট। তো আমি এই জন্যই আমি বলে আমি এটার সাথে জড়িত ছিলাম। দেখুন, আমাকে সে সময়ে যখন দেখলো যে ডিজি, আমি তখন লজিস্টিক্স এর ওই একই সময়ে বড় বড় দুর্নীতি কিছু আর্মিতে ঘটে। যেমন সিএমএইচ এর রেনোভেশন বা রিফার্বিশিং নিয়ে কাজ হয়, নারায়ণগঞ্জে আর্মির কিছু প্রপার্টি বরাদ্দ, এইগুলি এককভাবে আহ, আহ, একজন মহিলার বা ওই যে লেডি ম্যাকবেথ যার কথা উল্লেখ করলাম উনি ওগুলি হ্যান্ডেল করতেন। আমি এই ধরনের কিছু বড় বড় ধরনের দুর্নীতি যখন ধরলাম, তখন আমার নামে অভিযোগ করা হলো যে আমি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে কথা বলেছি, আমি আওয়ামী বিরোধী, আমি বিডিআর কার্নেজকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেছি। এইসব কথা অভিযোগ আমার বিরুদ্ধে নিয়ে এসে আমাকে ঢাকা থেকে তখন সিলেটে পোস্টিং করা হয়। তো যাই হোক না কেন, এ সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তখন কিন্তু জেনারেল মামুন খালেদ আপনার লজিস্টিক্স এরিয়া থেকে ডিজিএফআই তে যোগদান করেছেন। খুব ইন্টারেস্টিং বিষয় যে সেই সময় জন মামুন খালেদ যখন আপনার লজিস্টিক্স কমান্ডার ছিলেন, তখন কিন্তু ওই কিছু জঙ্গি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তার মধ্যে মেজর জিয়াকে গ্রেফতার করার চেষ্টা থেকে শুরু করে ওই সময় একটা আহ, ছোটখাটো সামরিক কু হওয়ারও পরিকল্পনা ছিল, যেটা আমি নিরাপত্তা আমার দায়িত্বের অংশ হিসাবে আমি যেটা হ্যান্ডেল করেছি। খুবই অবাক হয়েছে যখন এটা আমি কার্যক্রম করছি, এর মধ্যে তখন আপনার জেনারেল রেজানুর রহমান খান লজিস্টিক্স এরিয়া কমান্ডার, উনি আমাকে একদিন হাসতে হাসতে বলেন যে আমি এই কুয়ের সাথে জড়িত, এভাবে আমার নামও সেই অপারেশনাল অর্ডারের মধ্যে আছে। তো আমি খুবই অবাক হলাম। তো সত্যি কথা বলতে সেই সময় যে একটা কুয়ের চেষ্টা হয়েছিল বা একটা অপারেশনাল অর্ডার বের হয়েছিল, তাতে সেনাবাহিনী প্রধান করা হয়েছিল সেই সময় 33 ডিভিশনের জিওসি কে, ব্রিগেডিয়ার নাসিমকে সিজিএস করা হয়েছিল, আর আমাকে ঢাকা অঞ্চলের প্রশাসক বা লজিস্টিক্স এরিয়া কমান্ডার হিসেবে দেখানো হয়েছে ওই অপারেশনাল অর্ডারে। ওয়ারেজ আমি কিন্তু যারা এদের সাথে জড়িত তাদেরকে নিয়ে কাজ করছি। সো এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ ছিল বলে আমি মনে করি। এবং এই সব অভিযোগ দিয়ে আমাকে ঢাকা থেকে মোটামুটি সরিয়ে দেওয়া হলো। এরপরে আমি ধরেছিলাম যে 8-10 বছর সময় পেরিয়ে গেছে, ভাবলাম যে এটা খুবই স্বাভাবিক হয়েছে। কিন্তু আবার যখন 2018 বা 19-এ আমার পদোন্নতির সময় আসলো, তখন এই সব অভিযোগের কারণে আমাকে প্রমোশন
দেয়া হয়নি। এবং আমি এই বঞ্চনার কারণে আমি চাকরি থেকে রিজাইন করেছি বা অবসরে চলে আসছি। আচ্ছা, এবার আমরা দেখলাম জেনারেল মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে আমি বলছি। আহ সেটা হলো যে গত জুলাই আন্দোলনে একটা হত্যাকাণ্ডের ঘটনায়, ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ওনাকে দেখানো হয়েছে। বাট এই সময় কি উনি সেরকম ভূমিকায় ছিলেন, বড় কোনো ভূমিকায় ছিলেন না, আমি তা মনে সরকারের? করি না। মানে আমাদের দুর্ভাগ্য তো সেইটাই যে জেনারেল মাসুদ বা জেনারেল মামুন খালেদের বিরুদ্ধে সুস্পষ্ট যে অভিযোগগুলি বা যে কারণে তাদেরকে আটক করা হয়েছে, কিন্তু অন গ্রাউন্ড ওই মানে যাই হোক না কেন ওই ছাত্র হত্যা, জুলাই আন্দোলনে এই ধরনের অর্থ পাচার, তারপরে মানব পাচার, এই বিষয়গুলি জেনারেল মাসুদের অভিযোগ। এবং ছাত্র হত্যা বা হত্যাকাণ্ডের সাথে এগুলি কিন্তু সুস্পষ্ট কোনো কারণ নাই এবং এগুলি বেসলেস, এগুলি প্রমাণ করাও ডিফিকাল্ট হবে। আপনি এখন মনে করেন যে এই ছাত্র হত্যা হয়েছে, এখানে অত আওয়ামী লীগের নেতা আসে, লালমনিরহাটে আছে তার নাম দিয়েছে, অনেকে আছে জানেই না কোথায় কি হত্যাকাণ্ড হয়েছে। তো এরকম এটা খুবই হালকা একটা বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে মানে ঘটনা যাই হোক না কেন, কেসটা বাটাই চোর। তোমরা যেহেতু এই কাজটা করেছো, সুতরাং কোনো না কোনো ভাবে তোমাদেরকে আগে আটকানো হবে, তারপর আস্তে 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 তোমাদেরকে ওইদিকে ধাবিত করাবে। বিষয়টা খুবই সুস্পষ্ট। এখানে জেনারেল মামুন খালেদ এবং জেনারেল মাসুদকে মানে আটক করার মূল কারণ হচ্ছে গিয়ে 111 এবং তার পরবর্তী সময়ে উনি ডিজিএফআই ছিলেন মামুন খালেদ, এটাই হলো মূল কারণ। এই সময় যে ঘটনাগুলো ঘটেছে, সুতরাং প্রত্যেকটা ঘটনাকে অভিযুক্ত করার বিষয় কিন্তু আইনগতভাবে বা যখন তাদের নামে মামলা দেয়া হলো, এগুলি কিন্তু মানে খুবই হালকা হয়ে যাবে বলে আমি মনে করছি। এগুলি এগুলি মাধ্যমে তবে যা হয়, একবার আটকালে তখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের ঘটনা রিমান্ডে নিয়ে বিভিন্ন তথ্য বের করে, এটা সত্যতা বের করে, তখন হয়তো বা নতুন করে এগুলোর নামে আপনার নতুন করে কেস দাখিল করবে, এরকমই ধারণা আমি করছি। এভাবেই চলবে বিষয়টা। আচ্ছা, আমরা এখন একটু রাজনীতির প্রসঙ্গে আসি। আপনি যে নিজে একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান, নিজে দল গঠন করেছেন বলে মনে করি, যেহেতু আপনি চেয়ারম্যান। দেশের রাজনৈতিক যে পরিবর্তনটা হলো, অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলেন, একটা রাজনৈতিক দল জনগণের ভোটে এলো। আপনারা কি গত এই নির্বাচনে অংশ নিয়েছিলেন, আপনার দল? জি জি, আমরা অংশ নিয়েছিলাম। আচ্ছা, আপনার কজন প্রার্থী দিয়েছিলেন, কেমন ফল হলো? আচ্ছা, আমরা নতুন রাজনৈতিক দল, আমরা আহ, মানে একটা কথা বলতে পারি, গত 1-1.5 বছর সময়ে, বিশেষ করে যখন নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল গঠনের যে শর্ত দিয়েছেন সেটা পূরণ করে আমরা খুব জোর গলায় বলতে পারি আমরা সম্ভবত একমাত্র বা 2 নম্বর রাজনৈতিক দল, শতভাগ শর্ত পূরণ করে আমরা নিবন্ধন পেয়েছি। মানে মানে এক সময় একটা 100 ভাগ হালাল সাবান ছিল না, ওই রকম একটা বিষয়। আমরা 100% শর্ত পূরণ করে আমরা আমরা নিবন্ধন পেয়েছি। এবং আমরা নিবন্ধন পেয়েছি যেদিন আপনার তফসিল ঘোষণা করা হয় সেদিন। অর্থাৎ আমরা ও, নির্বাচনের জন্য মোট মোট সময় পেয়েছি 35 দিন। সো আপনি হয়তোবা জেনে থাকবেন যে আমাদের দলটা মূলত অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর অফিসারদের নেতৃত্বে গঠিত একটা দল। আমাদের একটা দর্শন, আমরা যেটা যে রিয়েলাইজেশন থেকে রাজনীতি এসেছি, সেটা হচ্ছে যে আমরা মনে করি দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের দেশকে অনেক কিছু দেয়ার আছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হলো, আমাদেরকে সরকার অবসর দিয়েছে, বাট আমরা এখনো মনে করি যে আমাদের সেই শক্তি, সামর্থ্য, শিক্ষা, জ্ঞান, বিবেক আছে, যেটা দিয়ে আমরা দেশের জন্য কিছু কাজ করতে পারি। গত 54 বছরের বাংলাদেশের রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসছে, কোন দলই কোন সরকারি জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে, মানে এটা আমরা নিশ্চিত। সুতরাং এই একটা জায়গায় আমরা প্লেটোর একটা কথাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেছি প্রথম থেকে, যে রাজনীতি করার না শাস্তি হলো নিকৃষ্ট এবং নিচু ধরনের মানুষকে দ্বারা শাসিত হওয়া। তাহলে আজকে যারা আমরা শিক্ষিত, যারা আমরা দেশের কথা বলি, যারা আমরা সমালোচনা করি কথায় কথায়, আহ তাদের আসলে আমরা কি সমাজের জন্য এক ধরনের বোঝা। যেমন একটা পরিবারে যদি একটা রিটার্ডেড বাচ্চা থাকে, একটা মানে প্রতিবন্ধী বাচ্চা থাকে, তাকে যেমন তার পরিবারটা ফেলে দিতে পারে না, তেমন আমাদের মতো শিক্ষিত মানে ভীরু এবং আহ, এই সৎ মানুষগুলি সমাজের জন্য এরকম বোঝা। আমার আপনার কোনো অধিকার নাই সরকারের সমালোচনা করার, গণতন্ত্রের সমালোচনা করার।
যদি আমি সরাসরি ভাবে রাজনীতি না করি। তো এইরকম একটা বোধোদয় থেকে আমরা রাজনীতিতে এসেছি। আমাদের প্রথম থেকে কথা হচ্ছে, যদি আমরা একটা আসলে নাও পাই, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। আমরা বলেছি গুটি কয়েক মানুষ কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারে ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে এই মানুষগুলি কারা? তারা শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক, মানুষের সাথে যোগাযোগ আছে, এই ধরনের মানুষ। তো এরকম একটা প্রক্রিয়া থেকে আমরা মানুষ খোঁজা শুরু করলাম। এবং আপনি অবাক হবেন যে আমাদের দলে তিন চারজন মন্ত্রী, বেশ কয়েকজন জেনারেল, এবং আন্তর্জাতিক পর্যায়ের মডেল, এরকম অনেকে আসতে চেয়েছিলেন, যাদেরকে আমরা গ্রহণ করিনি। আমরা বিনয়ের সাথে তাদেরকে ফিরিয়ে দিয়েছি, বিকজ তাদের অতীত বা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদেরকে আমরা গ্রহণ করিনি। তাহলে মানে আপনাদের এরকম একটা আপনাদের দলে প্রবেশের জন্য কি পূর্ব শর্ত তাকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হতে হবে এরকম কিছু? মোটেই না, এটা হতেই পারে না। আমরা চিন্তা করেছি, ওই যে বললাম যে আমি একটা ছোটখাটো গবেষণা করেছি যে অল্প গুটি কয়েক মানুষ, শিক্ষিত, সৎ, সাহসী মানুষ। তখন আমি চিন্তা করলাম, সূরা আল-আহাবের ব্যাকগ্রাউন্ড থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তার কওমকে প্রথম সংবাদ দিতে বলেছে। আমি চিন্তা করলাম, আমি 34 বছর যে সংগঠনে চাকরি করেছি, আমার এখানে পরিচিতি আছে। তো এই এই ফ্যাটার্নিটির মধ্যে আমি আমি প্রথম মেসেজটা দিয়ে দেখি কারো আমি সাড়া পাই কিনা। তো আমার অবশ্যই রাজনৈতিক একটা লিগেসি আছে। আমার বাবা মানে বাংলাদেশের সংসদের ইতিহাসে একমাত্র ব্যক্তি যে পরপর 7 বার এমপি ছিলেন, 79 সাল থেকে 2014 সাল পর্যন্ত, এবং উনি কিন্তু একমাত্র ব্যক্তি। তো উনি যদিও বিএনপি রাজনীতি শুরু করেছেন, শেষ পর্যন্ত জাতীয় পার্টি 2014 পরে নির্বাচন করেননি। সুতরাং আমার কিন্তু অফার ছিল অন্য বড় দলে যোগদান করার জন্য, এবং সেখানে গেলে আমি বড় ধরনের পদ পদবি পেতাম। কিন্তু আমি চিন্তা করেছি যে এভাবে তো 2 বছর 5 বছর পর আবার যখন পালা পরিবর্তন হয়, তখন নতুন মানে আমরা যে একটা গুণগত পরিবর্তনের স্বপ্ন দেখি, এটা কোনোদিনই সম্ভব না। এই কারণে কিন্তু আমার রাজনৈতিক দল করার মানে প্রয়াস বা এই উদ্যোগ নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি একটা আসনও নাও পাই, তবু কোনো খারাপ লোক, পল্টিবাজ লোক, কোনো অসৎ লোক, কোনো দুর্নীতিবাজ, কোনো মূর্খ লোক, তাদেরকে আমরা নেতৃত্বের স্থানে আনবো না। তো এই শর্তেই কিন্তু এমনও হয়েছে, আমরা যখন মাত্র যেদিন নিবন্ধন পেলাম, তারপরে 35 দিন সময় পেলাম, তো তখন কোথায় প্রার্থী দিব, কোথায় মার্কা, কোথায় লোক, এগুলি কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তারপরেও আমরা 27 জন প্রার্থী দিয়েছিলাম। 27 জনের মধ্যে 21 জন চূড়ান্ত ভাবে আমরা নির্বাচন করেছি। এবং ওই মানে শতকরা হারে কিন্তু আমরা জাতীয় পার্টির থেকে বেশি ভোট পেয়েছি। এটা ঠিক আছে। আমরা আহ, আমরা আমরা হয়তোবা ভালো করতে পারিনি। দেখুন, আমাদের কথা খুবই সুস্পষ্ট যে আমরা একজন, দুইজন, পাঁচজন যদি মানে যোগ্য লোককে সংসদে পাঠাতে পারি, আমরা নিশ্চিত করব যে এই লোককে কেউ কখনো সংসদে দেখেনি। তার সততা, তার জি। দেশপ্রেম, তার আদর্শ, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা আচ্ছা, মোটেই আমরা হতাশ আপনার নই। এই রাজনৈতিক দল নিয়ে আমরা আপনার সঙ্গে আমরা প্রত্যাশা রাখি আপনার সঙ্গে আমরা আবারও মিলিত হব। তখন আপনার এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে আমরা আবার আলোচনা করব। আমি এখন রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে আপনার কাছে যে শেষ প্রশ্নটা করতে চাচ্ছি, যে নতুন যে সরকার এসেছে তাদের যে কর্মকাণ্ড গত 40 দিনে আপনি দেখছেন, আপনার প্রাথমিক মূল্যায়নটা কি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন? যে আমার প্রাথমিক মূল্যায়ন, আমি মনে হয় যে সেই চর্বিত চর্বণ, সেই পুরোনো বিষয়ে আমরা ফিরছি। কারণ এই 5ই আগস্টের এই মানে আওয়ামী সরকারের পতনের পরে গুণগত কোনো পরিবর্তন আমি লক্ষ্য করছি না। এখন দেখুন, একটা একটা বিপ্লবকে সফল করার জন্য যে তিন চারটা যদি আমি মোটা দাগে কারণ বলি, এটা মানে সেই অলিগারকে আবার ফিরছে ভয়ানক ভাবে। এখানে তিনটা কারণ যদি আমি বলি, যে তিনটা কারণ একটা সফল বিপ্লবকে সফল করতে পারে, আমরা যদি ফ্রেঞ্চ রেভলিউশন বা ইংল্যান্ডের গ্রেট রেভলিউশনের আমরা ইয়ে করি, আহ, মানে কারণগুলি, সফলতার কারণগুলো দেখি, তার মধ্যে একটা হলো যে নেতৃত্বে থাকতে হবে মার্চেন্ট বা বিজনেসম্যান, যাদের পাওয়ার অফ ডিস্ট্রাকশন থাকবে, যারা নতুন কিছু করতে পারে। সেটা আমি দেখছি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে নেচার অফ কোয়ালিশন, কারা এই সরকারটাকে স্থাপন করতে পারবে। এখানে কি ব্যবসায়ী থাকবে, রাজনীতিবিদ থাকবে, শিল্পপতি থাকবে, সেটাও আমরা দেখছি না। এখানে দেখছি ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই এস আলমের যে আহ, ছায়া, সেটাতে আমরা তাদের পদধ্বনি দেখতে পাচ্ছি। আর নেতৃত্বের ক্ষেত্রে এবারে যে পরিবর্তন আসলো, সেই নেতৃত্ব আসছে শ্রেণীকক্ষের নেতৃত্ব। এই যে ছোট ছোট ছেলেরা, বা আমি এনসিপির বাচ্চাদের কথাই বলি, তারা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারতো। নেপালে দেখেন কি ঘটনা ঘটলো, তারা আজকে ক্ষমতায় চলে গেল। তারা 1 সপ্তাহের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে মানে ক্লাস 5 পর্যন্ত
কোনো ধরনের পরীক্ষা হবে না, এই ধরনের মেজর মেজর সিদ্ধান্ত হলো। ওয়ারেজ এনসিপি দেখেন আপনার, তাদের শুরু থেকে এ পর্যন্ত মানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এবং একটা মানে কিংস পার্টি হিসেবে যা করার তাই তারা করলো, এবং ভবিষ্যতে তাদের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। থার্ড বিষয় হচ্ছে যেটা, পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি করতে হবে। এখন দেখুন এই সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে দুদকের থেকে শুরু করে বিভিন্ন সিটি কর্পোরেশন রাজনৈতিক নিয়োগ, এই জিনিসগুলি আমি মোটেই ভালো দেখতে পাচ্ছি না। তাহলে এর পাশাপাশি দেখুন, এই যে সবচেয়ে বড় ক্রাইসিসটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে জ্বালানি নিয়ে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেটা ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সরকার এটাকে কোনো মানে ঢেকে রেখে একটা ফলস ফ্রন্ট প্রকাশ করছে যে কোনো অসুবিধা নাই, অনেক মজুদ আছে, ঘাবড়াবেন না। কিন্তু মানুষ, আপনি দেখুন গতকালকে ট্রাক চাপা দিয়ে একজনকে মেরেছে। তারপরে নতুন বিবাহিত দম্পতি, তার তেল ফুরিয়ে গেছে, কোনো রকম গাড়ি ধাক্কা দিয়ে পেট্রোল পাম্পে নিয়ে যাচ্ছে, তারপরে বলছে পেট্রোল ঘন্টা পর ঘন্টা। বিশাল একটা অসন্তোষ, এবং সামনে পুরো পৃথিবী জোড়া একটা যে রিসেশন, অর্থনৈতিক রিসেশন আসছে, এবং এটা বাংলাদেশের জন্য খুবই ভয়ানক একটা পরিস্থিতি। কিন্তু সরকার সেটা প্রেজেন্ট না করে মানুষকে খুশি করার জন্য যে তথ্যগুলি দিচ্ছে, এটা আমি মনে করি সরকারের জন্য খুবই একটা মানে অশুভ একটা সময় নিয়ে আসবে। তো যাই হোক না কেন, আমি সবকিছু মিলে আমি এমন কিছু মানে দেখছি না, ব্যক্তির শুধু পরিবর্তন দেখছি, তাছাড়া কোনো রাজনৈতিক গুণগত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। এবং এটাও তো ঠিক, হয়তো বা আপনার আমার সাথে একমত হবেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি প্রবলভাবে ফিরবে, কোনো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগ বা এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা আমি ভারসাম্যহীন নির্বাচন আমি মনে করি। কেননা বাংলাদেশের যে কোনো বড় বড় নির্বাচনটা আপনি দেখেন, যেখানে আওয়ামী লীগ বা বিএনপি যেটা অনুপস্থিত ছিল, সেই পার্লামেন্টগুলো কিন্তু বেশি দিন টিকেনি। সো আওয়ামী লীগের আরেকটা যেটা বড় জিনিস আমি মনে করি, যে একটা দেশের সরকারকে ফেলে দেওয়ার জন্য $3 থেকে $4 বিলিয়ন দরকার। আওয়ামী লীগ কিন্তু শিফন করেছে $150 বিলিয়নের বেশি। এবং এই $3-4 বিলিয়ন দিয়ে কিভাবে একটা সরকারকে ফেলে দেওয়া যায়, তার উত্তম মানে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ফিলিপাইনে দেখো, ইমেলদা মার্কোস আপনার 3.5 বছরের মাথায় এমপি হয়েছে, এবং মার্কোসের ছেলে এখন ফিলিপাইনের প্রধানমন্ত্রী। সো এই বিষয়গুলিকে সামনে রেখে সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সামনে আর একটা বিপ্লব। কারণ এই যে আজকে দেখেন পেট্রোল নিয়ে সাধারণ মানুষের কাছে যে মানে অসন্তোষ হচ্ছে, এটা এটা কিন্তু বিস্ফোরণের দিকে মানে পরিণত হবে। এবং এ পর্যন্ত আমি এখন এমন কোনো কিছু উদ্যোগ দেখি নাই। তার মধ্যে হ্যাঁ, কিছু কিছু উদ্যোগকে আমরা, যেমন খাল কাটা কর্মসূচি বা এই যে ফ্যামিলি কার্ড, হ্যাঁ এগুলির মধ্যে সদিচ্ছা হয়তো আছে, কিন্তু খাল কাটা কর্মসূচি এত সেকেলে চিন্তা ভাবনা দিয়ে আদৌ কিছু করা সম্ভব বলে আমি মনে করছি না। তো যাই হোক না কেন, নতুন সরকার, তাদেরকে আমাদের সময় দিতে হবে। এখন দেখুন, আহ ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানের অনেক কিছু কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা জনাব তারেক রহমানকে বিচার করব কিন্তু একজন ব্যক্তি হিসেবে নয়, একজন পিতা হিসেবে নয়, একজন স্বামী হিসেবে নয়, আমরা তাকে দেখব একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। দেখুন কিছু ঘটনা, যেমন কেশবপুরের ইওনো যে আপনার যে স্বাধীনতার ঘোষক নিয়ে যে বিতর্কটা তৈরি হলো, উনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন সংবিধানে যার নাম দেওয়া আছে এর বাইরে, এখন তাকে চিট দেওয়া আছে জিয়াউর রহমানকে, বরং জিয়াউর রহমানকে ঘোষণা করতে হবে। উনি কিন্তু বলেছেন সংবিধান আপনার চেঞ্জ করেন। তাহলে এই বিষয়টা যখন ঘটলো তখন ততক্ষণ তো ফাইন, কিন্তু আমি অবাক হয়েছি যে তৎক্ষণাৎ তাকে কিভাবে বদলি করা হলো। তাকে বদলি করাটা কি কত মানে এটা ন্যায়সঙ্গত বিষয়? অবশ্যই নয়। তাহলে সেক্ষেত্রে কার আদেশে হলো? এটা হওয়ার পরে কেন এটা সরকার এটা হস্তক্ষেপ করলো না? তো এই বিষয়গুলি আমি জনাব তারেক রহমানের ব্যক্তিগত বিষয়, উনি আটপৌরে জীবন যাপন করছেন, খুব সহজ সরল ভাবে মানুষকে কাছে টেনে নিচ্ছেন, পায়ে হেঁটে অফিস যাচ্ছেন, ফাইন। এটা তখনই আপনার মানে খুবই প্রশংসিত হবে যখন আপনার রাষ্ট্রীয় পলিসিগুলি এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই মাহাথির জি। মোহাম্মদের আমি একটা গল্প পড়ছিলাম, যে উনি একদিন অফিসে যাওয়ার 3টা টাইম দেখেছি, একটা 7:57-তে, একদিন 7:58-তে, 7:59-এ। কিন্তু আমি তখনই মাহাথির মোহাম্মদের এটাকে আমরা পৃথিবী জোড়া প্রশংসা করি, যখন দেখলাম ওনার যখন হার্ট মানে হৃদরোগ হলো, তখন উনি বলে আমি চিকিৎসা করব। তখন বলছে আপনাকে বাইরে যেতে হবে, যে নাও। বাইরের থেকে তখন ডক্টর নিয়ে এসে, মালয়েশিয়ান ডক্টরকে মানে প্রশিক্ষিত করে, তারপরে তিনি 2 বছর মানে হৃদরোগের ঝুঁকি নিয়েছেন। এই ধরনের কার্যক্রম যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার প্রত্যেকটা কার্যক্রমের মানে প্রশংসা আসবে। কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে যাই করেন না কেন, রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে, আপনি যদি একজন একজন ব্যক্তি যেমন
একটা পরিবারকে এক ব্যক্তি জুয়ারি পথে বসায়, তার মানে রাষ্ট্রীয় জুয়ারি কিন্তু রাষ্ট্রকে একটা পথে বসায়। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প, এই পাগলা রাজা, পুরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং পুরা বিশ্ব অর্থনীতিকে, বিশ্ব রাজনীতিকে কিরকম ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন। সুতরাং জি আমি মনে করি যে এই সরকার নতুন নতুন এসছেন, তাদের জন্য সামনে সুযোগ আছে, এই সুযোগটা আমার মনে হয় কাজে লাগানো উচিত। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। আমরা আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম এবং আমি তো খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আহ, আমরা আশা করবো যে আপনার সঙ্গে আমরা আগামীতে আবারও মিলিত হতে পারবো। আপনারা শুনলেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের বক্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদেরকে লিখে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।